দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের সঙ্গে। উনি বর্তমান অন্তর্বর্তী সরকারের শুধু পররাষ্ট্র উপদেষ্টাই নয়, উনি বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং আপনি যে বর্তমানে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সেই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আপনার পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনার কী কী অগ্রাধিকার নিয়ে আপনারা এখন কাজ করছেন, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে? দেখুন, আমি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বটে, তবে আমি কিন্তু একটা টিমের সদস্য। এই টিমের যা লক্ষ্য এবং উদ্দেশ্য, আমি কিন্তু তার সাথে সেই টিমের অংশ হিসেবে আমাকে সেভাবে কাজ করে যেতে চাচ্ছি। ধরুন, প্রথমত যে এই সরকার যে আসলো, কারণ আপনারা খুব ভালো করে জানেন যে একটা বিপ্লবের মাধ্যমে আসলে এই সরকার দায়িত্ব নিয়েছে। বিপ্লব যারা সাধন করেছে, যে ছাত্ররা এবং যে ইয়াং জেনারেশন যারা এটা করেছে, তারা প্রফেসরকে অনুরোধ করেছে দায়িত্ব নিতে, এবং তিনি আমাদেরকে তার টিমের নেতৃত্ব করেছেন, আমরা সেটা করেছি। মূল জিনিস হচ্ছে যে দেশের প্রচুর সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারগুলো করতে হবে। এটা হলো এই টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং প্রফেসর সেই দায়িত্ব নিয়েছেন, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। সংস্কার শুধু সংস্কারটা হচ্ছে এমন যে এটা রাজনৈতিক ক্ষেত্রে, আমাদের রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু সংস্কারের প্রয়োজন সবাই উপলব্ধি করেছে এবং সবাই চান সেটা। সে লক্ষ্যে এ সরকার কাজ করছে। এবং আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হলো যে আমাদের যে দৈনন্দিন যেই বৈদেশিক সম্পর্কে যে কাজগুলো আছে সেগুলো আমাকে দেখতে হবে, এবং সেটা আমরা দেখছি। এছাড়াও কিছু বিষয় আছে, যেমন আন্তর্জাতিক অনেক সংগঠন সংস্থা আছে যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই সরকারের যেসব লক্ষ্য নির্ধারিত হয়েছে তার সাথেও তাদের কিন্তু প্রচুর সম্পর্ক আছে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে সরকারের যে উপদেষ্টা পরিষদ, তার মাঝেও কিন্তু মানবাধিকার নিয়ে কাজ করছেন এমন একাধিক ব্যক্তি কিন্তু রয়েছে, এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তারাও চায় যে মানবাধিকারের ক্ষেত্রে এই সরকারের যেমন লক্ষ্য মানবাধিকার নিয়ে কাজ করে, কারণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমাদের বিপুল সংখ্যক ছেলে মেয়েকে কিন্তু বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, এবং প্রায় ইনডিসক্রিমিনেটলি। এই যে গুরুতর লঙ্ঘনগুলি, এরকম লঙ্ঘন যেন সামনে আর হতে না পারে। প্রচুর মানুষ গুম হয়েছে, সেটা যেন হতে না পারে। আপনারা জানেন যে এই সরকারের একদম প্রথম দিকের কাজগুলির একটা ছিল কিন্তু এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের বিরুদ্ধে যে কনভেনশন আছে, সেটাতে আমরা কিন্তু পার্টি হয়েছি। সরকারের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু কাজ আমরা করেছি, এবং এটা পার্টি হয়ে সেই ইনস্ট্রুমেন্ট জমা দিয়ে দেওয়া হয়ে গেছে। এটা আন্তর্জাতিকভাবেও আমাদের খুবই প্রশংসিত হয়েছে। কিন্তু শুধু আন্তর্জাতিক প্রশংসার জন্য না, এটা কিন্তু আমাদের নিজেদের জন্য সেই হিসেবে দায়বদ্ধতা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা এসেছে। এবং আমাদের দেশের মানুষ চায় না যে মানসিকভাবে গুম হয়ে যাক এবং তার কোনো অস্তিত্বের কোনো ঠিকানা না থাকে। এটা তো আমাদের সংবিধানেও কিন্তু এটা বেরোচ্ছে, একটু রাইটস মানুষের বেঁচে থাকে, মানুষের বেঁচে থাকার অধিকার, হ্যাঁ, স্বাভাবিক জীবন এবং মৃত্যুর স্বাভাবিক গ্যারান্টি দেয়। এখন সেটা থাকা সত্ত্বেও সেটা পালিত হচ্ছিল না। এটা যাতে পালন করতে সরকার বাধ্য হয়, সেই জন্য সরকার মানে কিন্তু আজকে সরকার বলে কাল বাংলাদেশের সরকার যেন সেটা পালন করতে বাধ্য হয়, সেই জন্য আমরা এই চেষ্টা করেছি। আমরা এই লক্ষ্যগুলি পূরণে রুটিন কাজের পাশাপাশি আমাদের যা যা কিছু প্রয়োজন সেগুলি আমরা চেষ্টা করে দেবো। পাশাপাশি আমাদের একটা আত্মবাক্য আছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা বিষয়টা হচ্ছে যে কারোর সাথে সংঘাত, এটা অনেকটাই একটা ধরুন একটা লফটি একটা আইডিয়া, সেটা সবসময় পালিত যে হবেই বা করা সম্ভব হবে তা না, কিন্তু আমরা চেষ্টা করবো সবসময় যে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে। এটা প্রথম অবশ্যই আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক। ভারত, চীন আমাদের প্রতিবেশী দেশ হিসেবে এবং গুরুত্বপূর্ণ দেশ হিসাবে তাদের সাথে আমরা খুবই একটি কার্যকর এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের যে অন্যান্য পার্টনার যারা আছেন, বিশেষ করে আমাদের পশ্চিমে আমাদের যে পার্টনার আছেন, যেখানে আমাদের এক্সপোর্টের বড় অংশ যেখানে যায়,
তাদের সাথে আমাদের খুব স্মুথ সম্পর্ক রাখা প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এর বাইরেও জাপান আছে, বা এমনকি আমরা তো দক্ষিণ আমেরিকা, আফ্রিকার সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি এবং আমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি বাড়ছে। তো এই জিনিসগুলি এগিয়ে নিয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করা আমার দায়িত্ব। আমার এখানে যে টিম আছে তাদেরকে নিয়ে আমি সেই চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত আমরা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হলো যে সরকার বিদায় নিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সেই সরকারের পররাষ্ট্রনীতির একটা বড় বৈশিষ্ট্য ছিল যে ওনারা ভারত কেন্দ্রিক, মানে ভারতকে বেশি গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন। আমরা শুনতে পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে একটা ভারসাম্য আনয়ন করার চেষ্টা করছে, বিশেষ করে রিব্যালেন্সিং উইথ দি ওয়েস্ট। তো এটা কি, মানে এটা সম্বন্ধে, এই ধারণা সম্বন্ধে আপনার মন্তব্য কী, এবং এই ধরনের রিব্যালেন্সিংয়ের ক্ষেত্রে সুবিধা অসুবিধাগুলি কি আপনারা চিন্তা করেছেন? ধন্যবাদ। দেখুন, আমি তো দায়িত্ব নিলাম মাত্র 1 মাস। এর আগে তো আমি একজন সাধারণ নাগরিক ছিলাম এবং তখনও আমি কিন্তু এটা বলেছি যে আসলে, এবং আমরা দেখেছি আপনি যেটা বললেন যে একটা পারসেপশনটা কিন্তু আছে, এবং আমি সব আছে, এবং আমরা পূর্ববর্তী সরকার সবসময় বলার চেষ্টা করেছে যে ভারতের সাথে সোনালী অধ্যায় চলছে সম্পর্কের। এতে দোষের কিছু নেই, যদি আসলে সোনালী অধ্যায় চলে সেটা তো ক্রাইম নয়। কিন্তু সেটা সবসময় মানুষের যে প্রত্যাশা বা মানুষের যে অনুভূতি সেটাকে কিন্তু রিফ্লেক্ট করে নাই বলে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হয়েছে। এখন সেই অভিজ্ঞতাটাকে তো আজকে আমার ভুলে যাওয়ার সুযোগ নেই। মানুষের মাঝে পারসেপশন আছে, এটা আপনি যেটা বললেন যে আমরা খুব বেশি, আমাদের নীতি খুব বেশি ভারত কেন্দ্রিক। আমরা অবশ্যই ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, এতে কোনো সন্দেহ নেই। আপনারা গত পরশু দেখেছেন যে প্রধান উপদেষ্টাও বলেছেন যে আমরা ভালো সম্পর্ক চাই, সেটা পারস্পরিক শ্রদ্ধা, সম্মান এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে। ইনি এক কথায় কিন্তু আমাদের অবস্থানটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। আমরা অবশ্যই ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, পাশাপাশি আমরা বাকি সবার সাথেও ভালো সম্পর্ক চাই। এবং আপনি যেটা ব্যালেন্সের কথা বলেছেন, আমরা তো ধরুন এক ধরনের ব্যালেন্স কিন্তু আমাদের ভারত এবং চীনের সম্পর্কের ক্ষেত্রে সবসময়ই ছিল, কারণ চীনের সাথে আমাদের প্রচুর অর্থনৈতিক সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ গভীর অর্থনৈতিক সম্পর্ক ছিল। পাশাপাশি ভারতের সাথে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক বজায় ছিল অনেকদিন যাবতীয়। এখন আমাদের কাজ এটা, আমি যে কথাটা সবসময় বলি যে একটা সমস্যার সমাধান করতে হলে প্রথমে মেনে নিতে হবে যে সমস্যাটা আছে। এটা সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছিল, সেটা আমরা চাই না। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার, আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় ডেস্টিনেশন। কাজে আমরা চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক ইকুয়ালি, একইভাবে আমাদের খুব ব্যালেন্সড এবং ঘনিষ্ঠ থাকুক, এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ইউরোপের কথাও একই ক্ষেত্রে একইভাবে কাজ। ইউরোপের সাথে আমাদের যে সংঘাত ছিল তা না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেমন টানাপোড়েন চলছিল ঠিক অতটা ইউরোপের সাথে কিন্তু ছিল না। আমরা সেটাকে পার্সু করে যাব যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, পাশাপাশি ভারত, চীন সবার সাথে যাতে আমাদের একটা ব্যালেন্সড এবং সুসম্পর্ক বজায় থাকে। ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রিত আছেন। এই ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কী? দেখুন, ভারত তাকে যেতে দিয়েছে প্রথমে। এটাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে খুব স্বল্প সময়ের নোটিসে ভারত তাকে যেতে দিয়েছে, উনি কিন্তু পার্লামেন্টকে জানিয়েছেন এটা। তো এটাই সত্য, আমরা ধরে নেব যেতে দিয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছি যে যেতে দিয়েছে। আমাদের অবস্থানটা হচ্ছে যে তিনি ওখানে আশ্রয় আছেন, তিনি এই সরকারের জন্য এম্বারাসিং বা বিরুদ্ধাচরণ করে এরকম কোনো স্টেটমেন্ট উনি যদি দেন, সেটা আসলে আমাদের জন্য একটা অস্বস্তির কারণ হয়। আমরা চাই না যে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে কোনো অস্বস্তি থাকুক। কাজে আমরা চাইব এবং চেয়েছিও যে ভারত যেন এই বিষয়টাকে মাথায় রাখে। তার লিগ্যাল স্ট্যাটাস কী হবে, আইন আদালত কী বলবে, সেগুলো হলো পরের ব্যাপার। কিন্তু যতদিন উনি সেখানে আছেন, আমরা চাইব যে তিনি যেন রাজনৈতিক বক্তব্য না দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সরকারের সম্পর্কের ধরনটা কী হবে? দেখুন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু বহুমাত্রিক, যেমন ভারতের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক।
যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুমাত্রিক এই জন্য যে প্রথমত আমাদের সবচেয়ে বড় মানে এক দেশ হিসাবে ইউরোপে যদিও আপনি গ্রুপ হিসাবে যদি ধরেন সবচেয়ে বড় মার্কেট আমাদের, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় মার্কেট, একক দেশ হিসাবে, এবং এটার গুরুত্ব অপরিসীম। আমাদের যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যেটা গার্মেন্টসের বিভিন্ন দিক মিলিয়ে, এবং সেখানে যে বিরাট সংখ্যক ছেলেমেয়েরা চাকরি করে, এবং তাদের কারণে আপনি মাল্টিপ্লায়ার এফেক্ট ধরেন কতগুলি মানুষের জীবন জীবিকা তার উপর নির্ভর করে। একটা মেয়ে যখন চাকরি করে সেটা একা না, সে একটা সংসারকে এগিয়ে নেয়। তো এই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্ব অপরিসীম। সেটাকে আমাদের মাথায় রেখেই কিন্তু তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। এই সরকারের জন্য আমি মনে করি এটা কঠিন হবে না, এই জন্য যে আমরা খোলা মনে কিন্তু এটা কাজ করে যাচ্ছি। এবং এটা তো একটা দিক গেল, আমাদের কিন্তু রেমিটেন্সের একটা অন্যতম সোর্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। যদি আমরা প্রধানত মধ্যপ্রাচ্যের চিন্তা করি, কারণ ওখানে অনেক বেশি লোক কাজ করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো কাজের কর্মীর সংখ্যা কম, কিন্তু তাদের রেমিটেন্স কিন্তু কম না। কোনো এক মুহূর্তে কিন্তু 1 নম্বরও হয়ে গেছে সৌদি আরবকে ছাড়িয়ে, বাট দেন 2-3 নম্বরও কিন্তু সবসময় আছে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার একই রকম গুরুত্বপূর্ণ। তৃতীয় আপনি দেখুন, সেখানে আমাদের একটা বড় সড়ো কমিউনিটি আছে, এবং তারা কিন্তু মধ্যপ্রাচ্যে যেমন তারা স্বল্প সময়ের জন্য গেছে, আবার ফেরত আসতে হবে, অথবা তাদের স্ট্যাটাস অন্যরকম, জাস্ট মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তারা অনেক বেশি স্থায়ীভাবে গেছে, এবং সেটা কিন্তু গুরুত্ব বহন করে। তাদের পরিবার পরিজন যেতে পারছে এরপরে, কাজে সেই কমিউনিটিও খুব গুরুত্বপূর্ণ। তারা কালক্রমে ভালো ভূমিকা নিচ্ছে সেখানে, এবং এমনকি স্থানীয় রাজনীতিতে জড়িত হচ্ছে আস্তে আস্তে। এর সবই খুব পজিটিভ দিক। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো, এবং আমার মনে হয় একটা পজিটিভ পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে, আমরা সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে আসছে। এখন এই ব্যাপারে ওনার এজেন্ডা সম্বন্ধে আপনাদের কি ধারণা, বা আপনাদের কি প্রস্তুতি, এবং বাংলাদেশের অবস্থা কি? আমি সার্বিকভাবে শুধু বলতে পারি যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব অ্যাসপেক্ট নিয়েই তার সাথে কথা হবে, যেহেতু উনি তো স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি হিসাবে আসছেন, এবং বাংলাদেশ দেখেন, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া দেখেন। কাজে তার সাথে আমরা সব বিষয় নিয়েই আলাপ করবো। স্পেসিফিক এজেন্ডা নিটিগ্রিটি এখনও আমার কাছে নেই, সেটা মিটিং শুরুর আগে আমরা দেখব। এটা নিয়ে কাজ চলছে, যোগাযোগও চলছে তাদের সাথে। তাদের কিছু বিষয় থাকবে সেগুলি তারা আমাদেরকে বলবেন, আমাদের কিছু বিষয় থাকবে সেটা আমরা দেখবো, যেন আমরা যেন যে প্রশ্নটা আপনি বললেন যে আমরা কীভাবে দেখছি যে আমরা তো তাদের সাথে ভালো সম্পর্ক চাই, ভালো সম্পর্কের বিভিন্ন দিক কীভাবে বাস্তবায়িত হতে পারে সেটা নিয়ে আমরা লুর সাথে কথা বলবো। লু রিলেটিভলি কম সময়ের জন্য আসছেন, কিন্তু তার সাথে কিন্তু ট্রেজারির প্রতিনিধিও আসছেন, এবং তারাও এখানে স্থানীয়ভাবে মিটিং করবেন। আমাদের অনেকগুলি বিষয় আছে, অর্থনৈতিক বিষয়াদিও আছে, আমরা সবগুলো নিয়ে আলাপ করবো, এবং এদিকে যাতে একটা স্মুথ রিলেশন প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে আমরা সে চেষ্টা করি। একটা কোনো মহল থেকে বলা হচ্ছে যে বিক্রি করার ব্যাপারে আগ্রহী, এবং এরকমও শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উপর আধিপত্য বিস্তার করা বা সামরিক ঘাঁটি তৈরি করার যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের অবস্থাটা কোথায়? দেখুন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কোনো ঘাঁটির পরিকল্পনা করছে কিনা এরকম ডেফিনেটিভ কোনো তথ্য আমার কাছে নেই। যখন তারা প্যাসিফিক ভিত্তিক স্ট্র্যাটেজি থেকে সরে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে গেছে, এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে শুধু তারা কিন্তু যায় না, আরও অনেক অন্যান্য দেশও গেছে, এবং তাদের প্রত্যেকেরই হয়তো ঠিক একই নয়, কিন্তু কাছাকাছি কিছু কিন্তু প্রত্যেকেই একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করেছে। আমাদেরও একটা আউটলুক আছে, ভারতের আছে, ভারত তো কোঅপারেট করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তবে যেটা আমরা জানি যে ভারতের নিজস্ব কিছু লক্ষ্য এখানে আছে, সেটা যে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একেবারে একরকম হবেই এমনও কোনো কথা নেই। কারণ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে ভারত তার নিজস্ব ইনফ্লুয়েন্সের এলাকা বলে মনে করে। এক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কীভাবে ইন্টারফেস করবে সেটা আমাদের বিষয় না, সেটা তাদের বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই লক্ষ্য আছে যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরেও তাদের আধিপত্য আমি বলবো না, তাদের ইনফ্লুয়েন্স যেন বজায় থাকে, কারণ তাদের স্বার্থ আছে এখানে, তাদের স্ট্র্যাটেজিক স্বার্থ আছে।
যেহেতু চীনেরও স্বার্থ আছে এবং চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের তো সাংঘর্ষিক সম্পর্ক আছে আমরা জানি, যদিও সেটা যে সংঘর্ষে বাস্তব সংঘর্ষে রূপ নেবে সবসময় এমন কথা না, কিন্তু পারস্পরিক একটা তো অবিশ্বাসের ব্যাপার আছে এবং পরস্পরকে নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা তাদের মধ্যে আছে, সেটা আমরা জানি। তো সেই হিসাবে বঙ্গোপসাগরে ভারতের যেমন আগ্রহ আছে, চীনের যেমন আগ্রহ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেরও আছে। আমরা দেশ হিসাবে সেই সংঘাতে জড়িত হব না, অবশ্যই এটা হলো আমাদের নিজেদের স্বার্থে সবার সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হবে। এর বাইরে তারা পারস্পরিক কোন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে অথবা তারা কে কতটুকু এখানে তাদের ইনফ্লুয়েন্স বজায় রাখার চেষ্টা করবে, সেটা তাদের বিষয়। আমি আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন এবং সেখানে ওনার কী কী কর্মসূচি আছে এবং ওখানে কি কোনো দ্বিপক্ষীয় বৈঠক, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওনার বৈঠকে সামিল হয়েছে? আসলে এই যে আপনার ইউএন জেনারেশনে কিন্তু সবসময় সাইডলাইনে কিছু মিটিংয়ের সুযোগ সৃষ্টি করে এবং আমরা এটার উপর কাজ করছি। আমি এখনও আপনাকে কোনো কিছু কনফার্ম করতে পারছি না যে অন্য কোনো দেশের সাথে হবে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের চিফ অ্যাডভাইজার এখানে একটা বৈঠকে মিলিত হন, এটা আমরা চাই, এটা খুবই স্পষ্ট। একটু সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে আমরা পৌঁছছি ওখানে, আমাদের চিফ অ্যাডভাইজার পৌঁছছেন ওখানে 22 তারিখ বিকেলে, আর নরেন্দ্র মোদীর ওখানে খুব সংক্ষিপ্ত অবস্থান, সেটা হলো যে উনি 21 তারিখে যাবেন, 23 তারিখে চলে আসবেন। কাজে আসলে যেদিন উনি চলে আসবেন 23 তারিখ, শুধু সেদিন আমাদের সময় আছে। তো আমরা জানি না যে ভারতের মানে প্রোগ্রামটা কী, আমরা এখনও জানা নেই। তবে আমরা হয়তো আজকে কালকে পরশু দিনের মধ্যে জানতে পারবো যেটা সম্ভব হবে কিনা, যে শুধু 23 তারিখ যেতে ওভারলেপ করছে, কতটুকু ওভারলেপ করছে সেটা আমরা জানি না। 23 তারিখ উনি কখন চলে আসবেন আমরা জানি না। আমি শুধু এটুকু জানতে পেরেছি উনি 21 থেকে 23 থাকবেন, এর চেয়ে বেশি থাকবেন। তো দেখা যাক, আরও কাছাকাছি সময় আসলে আমরা জানতে পারবো, মেবি বাই এন্ড অফ দিস উইক অথবা আগামী সপ্তাহের প্রথম থেকে আমরা জানতে পারবো আসলে কতটুকু কার সাথে দেখা সাক্ষাৎ হওয়া সম্ভব। সবকটা এখন টেন্টেটিভলি কাজ চলছে। টেন্টেটিভলি কাছে 2-1টা বোধহয় কনফার্ম হয়েছে, আমরা এখনও ওটা সার্বিকভাবে দেখছি না, ওটা আপনাদেরকে জানাবো, যখন আমরা জানতে পারবো তখন আমরা অবশ্যই জানাবো। আচ্ছা, বর্তমান অন্তর্বর্তী সরকারের মিয়ানমার নীতিটা কি, বিশেষ করে রোহিঙ্গা প্রশ্নে আপনারা কি নীতি রোহিঙ্গা নিচ্ছেন? প্রশ্নে আমাদের কিছু একেবারে নির্দিষ্ট লক্ষ্য আছে, সেটা হলো যে আমরা আর কোনো রোহিঙ্গাকে এখানে আশ্রয় নেওয়ার জন্য আসতে দিতে পারবো না। আমরা আমাদের অপারগতা জানিয়েছি, যদিও বিভিন্ন মহল থেকে আমাদের উপর চাপ ছিল যে তাদের ওখানে সমস্যা আছে সংঘাতের কারণে, কাজে তাদেরকে যেন আমরা আশ্রয় নেওয়ার জন্য সুযোগ দিই। আমরা বলেছি যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা আমাদের যা করণীয় ছিল বা এমনকি তার থেকে অনেক বেশি আমরা করেছি। আমরা 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। এখন পৃথিবীতে আরও অনেক দেশ আছে, তারা দায়িত্ব নেই, যারা আমাদেরকে এ নিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করে তারা দায়িত্ব নেই, তাদেরকে আশ্রয় দিক, অথবা তাদের যাতে সংঘাতের কারণে তাদের যাতে বাস্তুচ্যুত হতে না হয়, তারা সেই লক্ষ্যে চাপ দিক ওখানে বিবর্তমান গোষ্ঠীগুলিতে। বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্ক আছে, তারা সেই দেশগুলোর মাধ্যমে চাপ দিক প্রয়োজন হলে যাতে আসতে না। আমরা জানি যে তারপরেও কিছু রোহিঙ্গা এখানে অনুপ্রবেশ করছে, আমরা ঠেকানোর চেষ্টা করছি, 100% সফল হচ্ছে না, এটা আমি স্বীকার করছি। ইনফ্যাক্ট বর্ডার গার্ড বাংলাদেশের ডিজিও আমার সাথে দেখা করেছেন, উনি বলেছেন যে আমরা ফেরত পাঠাচ্ছি, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় দিয়ে ঢুকে যাচ্ছে, তাদের অতটা মেকানিজম ক্ষমতাও নয় সবখানে ঠেকানোর, বিশেষ করে সাগর দিয়ে যারা চলে আসছে অল্প কিছুর সঙ্গে। তো কিছু আসছে তা, কিন্তু আমরা কাউকে স্বীকৃতি দিচ্ছি না বা এখানে রেজিস্ট্রেশন করছি না। আমরা চেষ্টা করছি ঠেকাতে, কিছু হয়তো ঢুকে যাবে, কিন্তু ডেফিনেটলি আমরা আর আসতে দেবো না। আর দ্বিতীয় হলো যে আমাদের প্রথম পয়েন্টই ওইটা যে এখানে তাদেরকে স্থায়ীভাবে থাকা অথবা মানে থেকে যাওয়ার আমরা ঠিক আরেকটি ফিলিস্তিনি পরিস্থিতি চাই না। এখানে সমস্যার সমাধান নিহিত মিয়ানমারে, অবশ্যই এই মানুষগুলোকে তাদের বাসস্থানে ফিরে যেতে দিতে হবে, অধিকার সহ এবং নিরাপত্তা সহ। তারা অধিকার এবং নিরাপত্তার অভাবেই আমাদের এখানে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে অধিকার এবং নিরাপত্তা সহ ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। চীনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্কের ফল কি? আপনারা জানেন যে চীনের নীতি হচ্ছে যে তারা অভ্যন্তরীণ কোনো পরিবর্তনের কারণে তাদের অবস্থান পরিবর্তন করে না। তারা কিন্তু চীন কিন্তু এই সরকারকে
যারা অভিনন্দন জানিয়েছে তাদের মধ্যে একদম প্রথম দিকে ছিল। এবং চীনের সাথে চীনের রাষ্ট্রদূত আমার সাথে দেখা করেছেন, চীনের রাষ্ট্রদূত দেখা করেছেন। তারা চান যে তাদের সাথে আমাদের সম্পর্ক সঠিক যেভাবে চলছিল সেভাবেই থাকবে। আমরাও চাই যে চীনের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকবে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা চাইব যে অর্থনৈতিক যেসব আমাদের যেই দুর্যোগ বা সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য চীন এগিয়ে আসে, এটাই আমরা বলেছি তাদেরকে। এবং আমরা চাই যে তারা আমাদেরকে সহায়তা করুক এবং অর্থনৈতিক সম্পর্ক বহাল থাকুক আগের মতোই, পারলে আরও ইমপ্রুভড হোক। তাদের কতগুলো কনসার্ন আছে যে তাদের যে প্রকল্পগুলি আছে সেগুলি এবং যে এমওইউগুলি হয়েছে সেগুলি নিয়ে আমরা কী করব। আমাদের এখানে নীতিগত অবস্থান হচ্ছে যে সরকার যে চুক্তি সই করেছে সেটা যদি আমাদের পছন্দ নাও হয়, সেটা কিন্তু আন্তর্জাতিক চুক্তি হিসেবে সেগুলোকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে এবং সেগুলো পালন করতে হবে। যেগুলি চুক্তি হয় নাই বা পাইপলাইনে আছে সেগুলি আমরা আমাদের স্বার্থে হচ্ছে কিনা, এটা কিন্তু শুধু চীনের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই যে চুক্তিগুলি পাইপলাইনে আছে, যেগুলি আমাদের এখনও সম্পাদিত হয়নি বা স্বাক্ষর হয়নি, সেগুলি আমরা সবসময় রিভিজিট করব, দেখব যে আমাদের স্বার্থ সেখানে রক্ষিত হচ্ছে কিনা। সেগুলি দরকার হলে আমরা নতুন করে নেগোশিয়েট করব আমাদের স্বার্থ রক্ষার জন্য। আমাদের যে প্রতিপক্ষ থাকবেন তাদেরও স্বার্থ রক্ষিত হবে, আমাদেরও স্বার্থ রক্ষিত হবে, এমনভাবে আমরা চুক্তিগুলি করার চেষ্টা করব। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমরা কতটুকু সম্পৃক্ত? দেখুন, আমাদের ইন্দো প্যাসিফিক পজিশন কিন্তু একটা আছে, আমরা সেটাই পালন করে যাওয়ার চেষ্টা করব। আমরা কোনো রাষ্ট্রের বিরোধী, সরাসরি বিরোধী কোনো প্রতিষ্ঠান বা কোনো গ্রুপিংয়ে আমরা কিন্তু কখনোই যোগ দেবো না, কারণ আমরা আমাদের নীতি আছে এই ব্যাপারে যে আমরা সরাসরি কারো বিরোধিতা করতে রাজি না। কাজেই আমাদের ইন্দো প্যাসিফিকে চীন জড়িত আছে, ভারত জড়িত আছে, মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত আছে। এটা ব্যবসা বাণিজ্য তারপরে ফ্রি মুভমেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এগুলির ক্ষেত্রে যতটুকু আমাদের প্রয়োজন আমরা সেই পরিমাণ সবার সাথে সম্পৃক্ত হব, কিন্তু কারো বিরুদ্ধাচরণ করার জন্য আমরা কারোর সাথে সম্পৃক্ত হব। বর্তমানে যে পররাষ্ট্রনীতি সেটার কি কি চ্যালেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে, এবং এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় এই সরকারের যে প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সুনামের ইমেজ সেটা কতটা কাজে লাগানো সম্ভব হবে? দেখুন, চ্যালেঞ্জ কিন্তু অনেক। প্রথমত হলো যে আমাদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে, সেটার সাথে যে বৈদেশিক সম্পর্কটা থাকবে না এমনও কোনো কথা থাকতে পারে। সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে। ভারতের সাথে সম্পর্ক, আপনারা জানেন যে আমরা উচ্চারণ পরিমাণা করি, খানিকটা তো রিভিজিট করতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমাদের দেখতে হবে। সেটা একটা চ্যালেঞ্জ অবশ্যই। চীনের সাথে সম্পর্ক বজায় রাখা, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় ব্যালেন্স করা, তিনটা দেশের সাথে আমাদের সম্পর্ক ব্যালেন্স করতে হবে, এটা চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতেই হবে, কারণ আমরা যেটা প্রথমেই আমাদের নীতি যে আমরা তো কারো বিরুদ্ধে নেই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। আর এর বাইরেও যে চ্যালেঞ্জ নেই তা না, আমাদের বিপুল সংখ্যক মানুষ আছেন মধ্যপ্রাচ্যে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনারা জানেন যে আপনি ডক্টর ইউনূসের ইমেজের কথা বলেছেন, সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই ব্যবহার করেছি সংযুক্ত আরব আমিরাতে। হ্যাঁ, এই যে ইউএই থেকে আমরা যে লোকগুলিকে বিদায় করে মুক্ত করে নিয়ে আসতে পারছি, এটা আমার খুব সন্দেহ আছে যে এটা একমাত্র ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করা ছাড়া অন্য কোনোভাবে এটা আমরা করতে পারতাম বলে আমি মনে করি না। কারণ আপনারা জানেন যে তাদের টাকা ফেরানোর ক্ষেত্রে কি কিছু কাজে লাগবে, যারা টাকা পাচার হয়েছে সেক্ষেত্রে? এটা দেখুন, এটা অনেক আইন কানুনের ব্যাপার এবং এটা কিন্তু বড় দায়িত্ব কিন্তু রয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার উপরে। এবং আপনারা জানেন যে একজন অত্যন্ত যোগ্য মানুষকে আইন রিল্যাক্স করে কিন্তু তাকে নিয়োগ করতে হয়েছে, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে সরকার এবং সাধারণ মানুষ এটা ওয়েলকাম করেছে যে আসলে উনি একটা অত্যন্ত রাইট পারসন এই কাজের জন্য। তো উনি কাজ শুরু করেছেন, কারণ আমাদের ব্যাংকিং সেক্টর যে কী দুরবস্থা আছে এটা আপনারা প্রত্যেকেই জানেন, এটা বলার কোনো প্রয়োজন নেই। উনি সেটাকে আবার রেল লাইনের উপরে নিয়ে আসার চেষ্টা করছেন, এবং তারই অংশ কিন্তু এই টাকা ফেরত আনার যেটা ব্যাপারটা, টাকা ফেরত আনা খুব সহজ নয়, কারণ টাকা যেখানে যায় সেই দেশের স্বার্থও কিন্তু জড়িত হয়ে যায়, আমরা তারা স্বীকার করুক বা না করুক। কাজেই আমি মনে করি না যে যত অর্থ বাইরে পাচার হয়েছে আমরা সব ফেরত আনতে পারবো, কিন্তু আমি আশাবাদী যে অন্তত আংশিক তার ফেরত আনা যাবে এবং একটা মেসেজ দেওয়া যাবে যে টাকা পাচার করলেই সেটা যে এনজয় করতে পারবা এই নিশ্চয়তা নেই।
আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা কিছুটা ব্যক্তিগত প্রশ্ন। আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আপনার পড়ালেখা এবং আপনার পরিবার সম্বন্ধে যদি একটু আমাদের দর্শক। এটা আমি আসলে না, আপনার আমি এমনি কিছু গ্রামের বলতে চাই না। বাড়ি আমি- কোথায়? আমি লেখাপড়া করেছি রাজশাহী ক্যাডেট কলেজে ছোটবেলায়, তারপরে ঢাকা ইউনিভার্সিটি। আমি ফ্রান্সে একটা ট্রেনিং করেছি, কিন্তু এছাড়া আমার বিদেশি কোনো ডিগ্রি যেটা অনেকের আছে, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, আমি সেরকম কেউ নই। আমি একজন সাধারণ মানুষ। খুব শান্তিতে আমি রিটায়ারমেন্টে ছিলাম। হ্যাঁ। অনেকে আমাকে বলার চেষ্টা করেছেন যে শেষ সময় আমাকে ভালো ট্রিট করা হয় না। আমি বলেছি যে আমার এগুলি নিয়ে কোনো কমপ্লেন নেই। আমি যে চাকরিতে ঢুকেছিলাম তার সর্বোচ্চ পর্যায়ে যেটা ফরেন সেক্রেটারির দায়িত্ব, সেটাই পাওয়ার কথা, সেটা আমি পেয়েছিলাম। আমার এরপরে কমপ্লেন করার কোনো সুযোগ নেই। রিটায়ারমেন্টের পরে আমি দীর্ঘদিন 3 বছর আমি নীতিগত প্রশ্নে আমি কোনো কথা বলি নাই, লিখি নাই, কারণ সরকারে ছিলাম। পরদিন থেকে আমি যদি কথা বলতে যাই তাহলে সরকারের সমালোচনা এসে যাবেই, সেটা আমি করতে চাইনি। তারপরে আমি আস্তে আস্তে একটু লেখালেখি শুরু করেছি, একটু কথাবার্তা বলা শুরু করেছি, এবং সেটা আমি বজায় রেখেছি। যতটুকু চলমান পরিবেশে যতটুকু বেশি বলা সম্ভব আমি সেটা বলার চেষ্টা করেছি, যেটা আপনারা জানেন। কিছু রেস্ট্রিকশনস ছিল যেটা না মেনে উপায় ছিল না, সেটাও আপনারা জানেন। আমি আমার বর্তমান পজিশন নিয়ে কোনোদিন চিন্তা করিনি, এবং আমি এটাও বলেছি যে যখন আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমি বলেছি যদি ডক্টর ইউনূস আসেন তাহলে আমি তার টিমে থাকতে রাজি আছি। অন্য কেউ যদি আসেন তাকেও আমি সমর্থন করবো, সেই সরকারকেও আমি সমর্থন করবো। আমি তার হয়ে লিখবো, তার হয়ে বলবো, কিন্তু আমি নিজস্ব একটা অংশ নেব। এই পরিস্থিতি ছিল। উনি যখন রাজি হয়েছেন আসতে, তখন আমি রাজি হয়েছি। জনাব তৌহিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যদি অ্যাড করে দিতেন, বিশেষ করে আপনার গ্রামের যে শৈশবটা, আপনার গ্রামের শৈশবের একটু আমি শৈশব গ্রামে কাটিয়েছি। আমার নিজের গ্রাম এখানে গালাবো থানায়। সেখানে ক্লাস 4 পর্যন্ত এবং 4 থেকে 7 পর্যন্ত নীলফামারী জেলার একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে কোনো পাকা রাস্তা ছিল না, সেখানে কাটিয়েছি। কেন সেখানে কাটিয়েছেন? আপনার আব্বা আমার বাবা ওখানে ছোটখাটো একটা চাকরি করতেন, সরকারি চাকরি। সেই উপলক্ষে কিন্তু সেখানে আপনার ছিলাম। ভাইয়েরা সবাই তো বড় সরকারি চাকরি করেছে। সেটার কারণ হচ্ছে যে আমার SSC আমার বাবা মা শুধু একটি জিনিসকে গুরুত্ব দিয়েছে, সেটা হলো যে লেখাপড়ার জন্য আমরা সবাই করি। সেটা আমরা করেছি। তার বিনিময়ে আমরা কারো কোনো ফেভার ছাড়া নিজেদের যোগ্যতা যে যেটুকু পেরেছি সেটুকু আমরা উঠেছি। এটুকু। জনাব তৌহিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের আপনাকে। সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমি একটু ইনসার্ট করবো। এটা কাটে দেবো, এটা একটু ছবি দেবো, একটু ছবি। মানে স্টিল